খুব ভালো লাগতেছে যে আপনি আজকে আমাদের সেদিন যে হারুন ভাই যিনি ডিবি প্রধান ছিলেন তখনকার দিনে, এবং দেখেন তখন সব সাংবাদিক, দেশের মানুষ সবাই ওনাকে তখন এত তেলবাজি করতো, এত রেসপেক্ট করতো। আর আপনি একজন নর্মাল মানুষ, বা ধর যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআর এর কেসটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা পাচ্ছি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। উপদেষ্টা মাহফুজ আলম কিছুটা বেকায়দায় পড়েছেন। কিছুদিন আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে, বিএনপি এবং তার জোট সঙ্গীরা, জোট এই অর্থে না এখনো, কারণ তারা একটা যুগপৎ আন্দোলন করেছে কিছু দলের সাথে, গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, আরও কিছু দল আছে, এবং অপরপক্ষে জামায়াত এবং তার সাথে কিছু কিছু ইসলামী দল থাকবে, এবং ছাত্ররা যে দলটা করতে যাচ্ছে তারা জামায়াতের সাথে থাকতে পারে, এই ধরনের একটা হিসাব নিকেশ কেউ করছিলেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সবচেয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত 15.5 বছর আওয়ামী লীগ যেই দলটিকে কোণঠাসা করে রেখেছিল, সেই জামায়াত এখন শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে শোডাউন করছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। কিছুদিন আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে, বিএনপি এবং তার জোট সঙ্গীরা, জোট এই অর্থে না এখনো, কারণ তারা একটা যুগপৎ আন্দোলন করেছে কিছু দলের সাথে, গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, আরও কিছু দল আছে, এবং অপরপক্ষে জামায়াত এবং তার সাথে কিছু কিছু ইসলামী দল থাকবে, এবং ছাত্ররা যে দলটা করতে যাচ্ছে তারা জামায়াতের সাথে থাকতে পারে, এই ধরনের একটা হিসাব নিকেশ কেউ করছিলেন। নানা কারণ আছে, আমি আসবো সেই জায়গায়, কিন্তু এই ধরনের একটা পারসেপশন ছিল। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ছাত্র নেতা, মানে ছাত্ররা যে দল বলছি, যখন ছাত্রকে খুব মনোলিথিক হিসাবে দেখা ঠিক হবে না। ছাত্র বলতে এই মুহূর্তে যারা এই সংগঠনগুলোর সাথে আছে তাদেরকে বলছি, কারণ অভ্যুত্থানে জুলাই আগস্টেও ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, সাধারণ ছাত্র ছিল, যারা কোনো দল করেনি, এবং যারা এই দুটো সংগঠনেও যুক্ত হয়নি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথা বলছি। তো তাদের দলের সাথে জামায়াতের সাম্প্রতিক কিছু বিভেদের মতো দেখা যেতে পারে, এবং খুব গুরুত্বপূর্ণ 3 জন নেতা এই প্রসঙ্গে কথা বলেছেন, এবং কিছু ক্ষেত্রে খুব টাফ কথা হয়েছে। তো তাহলে আমরা আগে যেটা জানতাম বা যে ধারণা ছিল, এই ধারণা যে একবার আকাশ থেকে এসে পড়েছে তা না, তাদের কিছু আচরণের কারণে বা কিছু অভ্যন্তরীণ তথ্য কোনো না কোনো ফর্মে পেয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছিল, সেই জায়গা থেকে একটা বড় চেঞ্জ। ফলে জামায়াত এবং ছাত্রদের মধ্যে এক ধরনের সংঘাত দেখা যাচ্ছে। কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এই গত 5 আগস্ট এবং পরবর্তী সময়ে অনেক ঘটনা ঘটে গেল বলে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে কথাগুলো বলা হয়নি। আমি 3 জন নেতা, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম, এই 3 জনের 3টা উক্তিকে একত্র করলে আমরা মনে হয় একটা পিকচার পাবো। সবচেয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী বলছেন, মানে একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে, আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি অভিহিত করেছেন। তার মতে ভারতপন্থী কোনো দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তার মানে আওয়ামী লীগ এবং জামায়াত ভারতের এক্সটেনশন, এবং ভারতের এক্সটেনশনের কোনো দলকে, ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তার মানে আওয়ামী লীগ না, জামায়াতকেও ক্ষমতায় দেখতে চায় না। খুবই ইন্টারেস্টিং। এবং জনাব নাহিদ ইসলামের বক্তব্য আমাদের কাছে এটার সাথে মিলালে খুবই অবাক লাগবে। তার মাঝখানে নাহিদ ইসলামের বক্তব্যে আসছি, তার আগে আমি জনাব মাহফুজ আলমের একটা স্ট্যাটাস খুবই আলোচিত হয়েছিল, নিশ্চয়ই আমরা অনেকে দেখেছি, বিশেষ করে যখন ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে একজনের একটা লেখার মধ্যে এমন এসছে যে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল, এবং সেটার জন্য সেই লেখক আল্লাহর কাছে তাদের হয়ে ক্ষমা চাইছেন। মানে ইনসাফ ছিল না যুদ্ধে যাওয়া। অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল, সে সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই, যারা নৈতিকভাবে পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে, পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে, এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে, এটা যারা নৈতিকভাবে সমর্থন করেছে, আল্লাহর কাছে ভয়ঙ্করতম পাপ তারা করেছিল। কিন্তু উনি ক্ষমা চেয়েছেন। তারপর জনাব মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়েছেন, আমাদের নিশ্চয় মনে আছে, জানুয়ারির শেষের দিকে, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। এখানে যিনি মুক্তিযুদ্ধ হিস্ট্রি নিয়ে কিছু আলোচনা, যেমন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট আছে, তিনি ছিলেন, কিন্তু তার অবদান আছে, তাই 72 পূর্ব মুজিবকে গুরুত্ব দেওয়ার কথা আছে। মুক্তিযুদ্ধের একাংশ ফ্যাসিস্ট হয়েছেন, পরে নানান রকম উল্টাপাল্টা করেছেন, কিন্তু মোটা দাগে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করেই আগাতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা উনি ওনার এখানে বলেছেন। আমরা একটা জায়গায় একটু পড়ি, এইসব বলার পর বলছেন, জুলাই সুযোগ নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করার, লীগের সাথে বিচার কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয় থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকে তারা বেছে নিল। আপনারা ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই 71 ও 24কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে। এই জায়গাটা খুব ক্লিয়ার।
একাত্তরকে নিঃশর্ত এবং নিরঙ্কুশ। ইয়াস, আমরা দীর্ঘদিন, আমি নিজেও আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেছি, তার যে হিস্ট্রি, তার যে ভার্সন, সে একাত্তরকে যেভাবে দেখে, তার সকল মুক্তিযুদ্ধের চেতনাকে সে যেভাবে ডিফাইন করতে চায়, প্রত্যেকটা নিয়ে আপত্তি আছে। আওয়ামী লীগ সেটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে এক ব্যক্তির যুদ্ধে পরিণত করেছে, এর বিরুদ্ধে আছে। কিন্তু ওটা নিয়ে আমরা কথা বলছি যে ৭১-কে ভিত্তি করে এই দেশ থাকবে, ২৪টার এক্সটেনশন। আমি যে কলম লিখেছি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তো যারা মাহফুজ আলম এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন এবং স্পষ্টভাবেই জামাতকে ইন্ডিকেট করে, কারণ জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান ক্লিয়ারলি বলেছেন, মানে খুবই অস্পষ্টতা দিয়ে, ৭১-এ যদি জামায়াত অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, অপরাধ উনি ভুল বলেছেন, তাহলে তারা ক্ষমা চাইবেন। মানে এখনও তারা এত কনফিউজড, এত যদি। কিন্তু এবার আসে যারা মাহফুজ আলমের নাহিদ ইসলামের ইন্টারভিউ প্রসঙ্গে। তিনি ভারতীয় একটা পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেকগুলো কথাবার্তা উনি বলেছেন। জামাত প্রসঙ্গেও খুবই কঠোর বার্তা তিনি দিয়েছেন। আমি কয়েকটা জায়গায় একটু পরে জামাত সঙ্গে, এখানে ইনফ্যাক্ট উনি ইন্টারেস্টিং অনেক কথা বলেছেন, কিন্তু জামাত অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এভাবে বলছে, আপনারা বলেছিলেন, এটা মূল জায়গাটা আমি পরে আসছি, যেখানে জামাতের ব্যাপারে অনেক টাফ হয়েছে, কিন্তু এটা জামাত রিলেটেড এই প্রশ্ন, তাই এটা নিয়ে একটু কথা বলি। আপনারা বলেছিলেন ৭১-এর ধারাবাহিকতায় ২৪, ৭১-এর ঘটনা তো জামাত ক্ষমা চায়নি, জামাতকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেননি, তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে? যেমন নাহিদ বলছেন, ৭১ পরবর্তী এতকাল পরেও ইচ্ছে করে জামাত ইস্যুটাকে প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে, আমি দ্বিমত করি। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতে কাফফারা হয়েছে, কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে ৭১ মীমাংসিত বিষয়, এই নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না, ৭১ বিরোধী অবস্থান নেবেন, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। এখন মূল নেতৃত্ব ৭১ নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা বিতর্ক চালাচ্ছে, তারপর আবারও বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। নাহিদ বলছেন ৭১ আমাদের ভিত্তি, এটাই শেষ কথা। ৭১ পক্ষ বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না, আমরা ৫০ বছর পার করে ফেলেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জামাত অনুসারীদের ৭১ বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগের তো এখনো বিচারও হয়নি। অনেক কিছু ধরা যায়, আমি সেই জায়গায় যাচ্ছি না। জামাতের যে ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে, তারা যদি ভয়ভাবে বলেন করেছেন, আমি বিশ্বাস করি, জানি জামাতের লোকজন অ্যাক্টিভলি অনেকেই করেছেন এবং সাংগঠনিকভাবে এই অভিযোগ খুব সিরিয়াসলি আছে। কিন্তু আমরা এটাও নিশ্চয়ই জানি, কোনো আন্দোলন কারো কাফারা হয়ে যায় না, যেমন ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। যাই হোক, আমি ছাড় দিচ্ছি, এবং এটা সত্য যে আমার প্রচণ্ড অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার সরকার দ্বারা, রেজিম দ্বারা, এবং এই মুভমেন্টে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটাও খুবই সঠিক কথা। কিন্তু জামাত প্রসঙ্গে এরপর যা বলেছেন সেটাকে রীতিমতো বোমা ফাটানোর মতো ব্যাপার। উনি বলছেন, ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমনাইপন্থীরা কত ভোট পাবে? তিনি বলছেন, আগের হিসাব এবার মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎ নেই বাংলাদেশে, বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা সর্বজনীন গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। আমি আবার পড়ি, তিনি বলছেন, আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে। খুবই কঠোর কতগুলো শব্দ বাক্য ব্যবহার করেছেন যেন নাহিদ জামাত প্রসঙ্গে। সেলফ এক্সপ্লানেটরি, এগুলোতে আর যাই না। কিন্তু এই যে তিনজন অতি গুরুত্বপূর্ণ মানুষ, তিনটা ভিন্ন প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে খুব টাফ কথা বলেছেন, যেটা তার আগে বলতেন না। যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিরপেক্ষতা নষ্ট হওয়ার কথা বলছেন, ছাত্র উপদেষ্টারা যদি সরকারে থেকে দল তৈরি হয়, ওনার থেকে দল কাজ করবে, তারা সরকারে থাকলেই নিরপেক্ষতা প্রশ্ন আসবে, ঠিক একই রকম মন্তব্য জামায়াতের আমির করেছিলেন কয়েক মাস আগে, তখন কেউ রিয়াক্ট করেনি। এটা হয়েছে, এবং বহু ক্ষেত্রে জামায়াতের সাথে ছাত্রদের দুটো সংগঠনের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখেছি, চিন্তার, বক্তব্যের, এটা হয়েছে, ফলে এই মিল মনেই হচ্ছিল। এখন প্রশ্ন এসছে, ছাত্ররা কি জামায়াতকে তাহলে লায়াবিলিটি মনে করতে শুরু করেছে? আমি ধারণা করি শিবিরের যে ম্যাগাজিনের নিবন্ধটা ছিল, শিবির সেটা অনলাইন থেকে সরিয়েও ফেলেছে শুনলাম, যে এটা ছিল, এটাকে যতই তারা বলুক না কেন যে এটা তাদের একজনের ভিন্ন একজনের মত, মানে এই ধরনের অপিনিয়ন তো আসলে লেখাই হয়, আমরা যারা কলম লিখি আমাদের এটা পত্রিকা ঘোষণা করে দেয়, কিন্তু তারপরও আসলে মানুষ বুঝতে চেয়েছিল জামাত প্রকারান্তরে কি করেছে। রাজনীতির যে কূটনীতি, একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া এবং এক গ্রুপ দ্বারা অন্য গ্রুপে শেষ করে দেওয়ার যে চিরাচরিত কৌশল, এই কৌশলের ক্ষেত্রে আমরা গত কয়েকশো বছর ধরে ব্রিটিশদেরকে আমরা সর্বোচ্চ অবস্থানে রেখেছি। বাংলাদেশে যারা এই ধরনের ক্লিক বা ক্লিকিবাজ, গ্রামের মাতব্বর থেকে শুরু করে শহরের প্রাউড বাটপার, যারা একে অপরের বিরুদ্ধে লোক লাগিয়ে দিত, আমরা অনেকেই তাদের সেই কৌশলকে, বুদ্ধিমত্তাকে ব্রিটিশদের চাল, ডিভাইড অ্যান্ড রুল, আলাদা করে দাও এবং শাসন করো, এটির সঙ্গে তুলনা করতাম। অনেকে বলতাম যে এই লোকটার বুদ্ধি একেবারে ব্রিটিশদের মতো। তো ব্রিটিশদের সেই বুদ্ধি এখন আর নেই, এখন সেই বুদ্ধিটা চলে গেছে আমেরিকার হাতে আর বিশ্বের দুটো গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা র এবং মোসাদের হাতে। আর আমেরিকার এই যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তা তারা এফবিআইয়ের মাধ্যমে খাটায়, তারা সিআইএর মাধ্যমে খাটায়, IMF, বিশ্বব্যাংক, USAID ইত্যাদি সংগঠনের বাইরে জাতিসংঘের অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই তাদের এই যে কূটনীতি, ডিভাইড অ্যান্ড রুল,
আলাদা করে দাও এবং তাদেরকে শাসন করো। এই জিনিসগুলো আমেরিকা পরিচালনা করে আসছে। এবং আমেরিকার যে রাজনীতি, সেই রাজনীতিতে ডেমোক্র্যাটরা থাকুক, রিপাবলিকানরা থাকুক, যারাই ক্ষমতা আসুন না কেন, আলটিমেটলি তাদের যে স্লোগান আমেরিকা ফার্স্ট। তারা কোনো অবস্থাতেই এমন কোনো কিছু করে না যেটি আমেরিকার জন্য ক্ষতিকর হবে। আমেরিকার ফান্ড থেকে 10 টাকা যাবে আর 100 টাকা আসবে না, এরকম যদি নিশ্চয়তা না থাকে, আমেরিকার কোনো গভর্নমেন্ট সেই 60-এর দশক থেকে জন এফ কেনেডি থেকে এখন পর্যন্ত একটি সিদ্ধান্ত তারা নেয়নি। এটা বারাক ওবামা বলেন, বিল ক্লিন্টন বলেন, এখন ট্রাম্প বলেন, তারপর যাকে বলা হয় জো বাইডেন বলেন। বিদেশের নীতির ক্ষেত্রে, বৈদেশিক নীতির ক্ষেত্রে সবাই সম্পদ আরোহণে তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধের যে নীতি, সেই নীতি তারা অনুসরণ করে থাকে। তো এর প্রয়োজনে কেউ লিবারেলভাবে, কেউ যাকে বলা হয় অনেকটা উগ্রতার সঙ্গে রক্ষণশীলভাবে তারা তাদের কূটনীতি, আন্তর্জাতিক কূটনীতি প্রয়োগ করে। আমেরিকাতে রিপাবলিক এবং ডেমোক্র্যাটদের যে রাজনৈতিক কৌশল কিংবা ভালো এবং মন্দ, এটি দুটো সমীকরণ। একটা সমীকরণ হলো সারা দুনিয়ার জন্য, আর একটা সমীকরণ হলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য। আর একটা ছোট সমীকরণ আছে, সেটা হলো তার প্রতিবেশীদের জন্য। কিন্তু আমেরিকার যে কূটনীতির যে সমীকরণ সারা দুনিয়ার জন্য, সেখানে সাধারণত কথাবার্তা যাই হোক না কেন, তাদের নীতির কোনো পরিবর্তন হয় না। এর কারণে কি হলো, তারা নতুন কৌশল অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। যেমন ধরুন, জো বাইডেনের জমানাতে যে বৈদেশিক নীতিগুলো ফেল করেছে, সিরিয়াতে ফেল করেছে, ইয়ামেনে ফেল করেছে, মধ্যপ্রাচ্যে ফেল করেছে, তুরস্কের সাথে ফেল করেছে, রাশিয়াতে ফেল করেছে এবং বাংলাদেশেও ফেল করেছে। এখন এই বিষয়গুলোকে আবার সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করবে, সেটা হলো অতীতের সেই ভুলগুলোকে সামনে আনবে, তারপরে অতীতে সেই যে ডেমোক্র্যাট সরকার তাদেরকে গালাগাল করবে এবং নতুন করে সেই সকল দেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যেন সেই দেশের লোকজন মনে করে, আহা, ডোনাল্ড ট্রাম্প না জানি তাদের কত বন্ধু, কত বান্ধব। এবং সেই কাজটি অতি সম্প্রতি আমেরিকা করছে বাংলাদেশের ক্ষেত্রে। আপনারা জানেন যে কিছু নথি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং কিছু প্রতিবেদন আমেরিকার কৌশলগত যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে দুটো শব্দ, একটা হলো ডিপ স্টেট, আর একটা হলো যে অন্য দেশের ক্ষমতা পরিবর্তন করার জন্য যে নীতিমালা, ডিপ স্টেটের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার যে খরচ করার আমেরিকার যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুখ খুলেছেন। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে পাকিস্তানের ইমরান খানের ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড লু, বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকর্তা ছিলেন, তাদের সবার চাকরিচ্যুতি ঘটেছে এবং তারা এই কাজে কত টাকা ব্যয় করেছেন ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকার সিনেট, তারপরে তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এরপর তাদের কংগ্রেস কমিটি, এগুলো বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে। এখন এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আওয়ামী লীগের যে একটা বিশাল শ্রেণী আছে, ভারত আছে, তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা তার প্রতি সহানুভূতিশীল। নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি তিনি চেষ্টা করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন এবং লোক নিয়োগ করেছেন, সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন? এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিভ্রান্ত হতে পারেন, দিল্লিতে শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হতে পারেন, তারপর যাকে বলা হয় নরেন্দ্র মোদী বিভ্রান্ত হতে পারেন, কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন, এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান, পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান, চীনের আধিপত্য এই অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান, এই প্ল্যানটিকে আরও মোবিলাইজ করার জন্য, ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগের সরকারের উপর সমস্ত দায় চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে। আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে। যদি এই বন্ধু তারা ছাত্রদেরকে পায় তাহলে তারা ছাত্রদেরকেই প্যাট্রন করবে। শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দিবেন, আপনি ফাজলাম করতে পারবেন না, শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে। যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন এবং তারা যখন কোনো একটা প্রকল্প ধরে, 1973-তে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি। অনেক আগে 2022-23 সনে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে একটা খুব কথাবার্তা হচ্ছিল আমেরিকান এই পলিসি নিয়ে অনেকক্ষণ ধরে। তখন আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয়, সেগুলো সামহাও আমার একটা কানে চলে এসেছিল। এটা 2021 বা 22 সনের দিকে হতে পারে, আমার এই একজ্যাক্টলি মনে নেই। তো আমি বললাম, তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই, আপনি
জানেন এই ঘটনা শেখ হাসিনার কাছে এই প্রস্তাবগুলো এসেছে, তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে 2 পয়সার পাত্তা দেননি। তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে, আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো এগ্রি করবেন। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জায় বাঁচিয়ে আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় আগুন দেওয়া হয়নি, এখন কেন আগুন দেওয়া হবে এই বিষয়টা? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরে দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি মনে করি আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আপনি সরাসরি সন্দেহ করেন কিনা? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো? আমি কাউকে এভাবে নাম বলার কোনো আমার নাই। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।